সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে নিচে বুঝতে পারছেন যে কি বলছি, যে শপথের পরে কি ঘটবে। আসলে আমি শপথের পরে বিএনপির সাথে কি ঘটবে বা অন্যদের সাথে কি ঘটবে, আওয়ামী লীগের সাথে কি কি ঘটবে, এর মধ্যে ছোট্ট একটা কথা বলেনি। ডাক্তার ইউনূস কিন্তু এখনো দৌড়ঝাঁপের মধ্যে আছেন কোনোভাবে রাষ্ট্রপতি হওয়া যায় কিনা। তবে বিএনপি মনে হয় না রাষ্ট্রপতি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো দু তিনজন আছেন ওনাদের, আম, ওনাদের যে কেউ একজন হইতে পারে। তবে ডাক্তার ইউনূস দৌড়ঝাঁপ করছেন যে উনি আর যমুনা ছাড়তে চাচ্ছেন না, উনি রাষ্ট্রপতি হয়ে হলে থেকে যেতে চাচ্ছেন। হচ্ছে এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতা আসার পর আসলে কি হবে। বিএনপি ক্ষমতায় আসার পরে আসলে তারেক প্রথমে আগামী 6 মাস চেষ্টা করবে তার পায়ের তলার মাটি শক্ত করতে। যেন পায়ের তলার মাটি শক্ত হতে হবে। এরই মধ্যে এখন দেখতেছেন হয়তো দুই এক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, বা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4-5 জন আমার রিক্সা শ্রমিক ভাই জাতীয় পতাকা উত্তোলন করে সেলুট দিচ্ছে। কেউ আবার ওই যে লাগিয়ে কি বলে, আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে সেলুট দিচ্ছে। এগুলা এরকমই চলবে। আওয়ামী লীগের জন্য লাভ একটা হতে পারে যে, যেহেতু সারা বিশ্ব জানে যে গত 17-18 মাস ধরে যা ধরা হয়েছে কারো জামিন হচ্ছে না, সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী কারোই জামিন হচ্ছে না, মৃত্যুর মিছিল জেলে বাঁধছে। সেইটা এবার কমবে। কারণ তারা এখনো যে জামাতি নিয়ন্ত্রিত যেসব আপনার বিচারক আছে এগুলোর বের করে দিয়ে তাদের বিএনপি ঘাসা নতুন বিচারক বসবে। এবং এরপর হয়তো আস্তে আস্তে কিছু কিছু জামিন হবে, কিছু কিছু, পুরোপুরি না। এত একদিনে এক কলমের খোঁচায় সব জামিন হবে, সব মামলা উঠে যাবে, এইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে এই স্বপ্নে বিভোর হয়ে মারা যায়েন না। মামলা যাবে, জামিন হবে, ঢুকবেন, জামিন হবে, ঢুকবেন, জেল গেট থেকে ধরবে, যেটা আগেও দেখেছেন আপনারা, সেম ওভাবেই চলবে। সুবিধার একটা যে কিছু ছেলে জামিন পাবে, কিছু কিছু আওয়ামী লীগ নেতা কর্মী হয়তো আস্তে আস্তে এলাকায় ফিরে যাবে। কারণ হচ্ছে যে বিএনপি শপথ গ্রহণের 2-3 মাসের মাথায় আস্তে করে এখনকার যে মাইধরের স্পিড এটা কমে যাবে, এলাকায় ফিরবে, থাকবে চুপচাপ। মানে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, ঠিক আছে খাওয়া দাওয়া করতেছেন, এলাকার চায়ের দোকানে যে এগুলো করতে পারবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টাই করবে না। কারণ ও জানে যে এনসিপি আর জামাত এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি করবে। এবং ওদের আরেক ভয়, যদি ওরা বয়কট করে বা এরা সব প্রকাশ করে দিতে থাকে তাহলে তো সংসদীয় অবস্থা খুবই খারাপ। কারণ ওনারা আবার আপনার এই জুলাই চুনুদ মানে কি না, না মানে, না মানার সম্ভাবনায় সবচেয়ে বেশি হয়তো ওনাদের 31 দফাই করবে। কারণ যে আর ওনাদের নেতারা এখন বলছেন যে এটার ভিতরে ঘুরে ফেলছে, জামাতের প্রপাগান্ডা আছে, না মানতে পারে। এগুলা নিয়ে একটা কেইচানের কারণে উনি 6 মাস টাইম নেবেন যাতে পাড়া দেওয়া যায়। এর ভিতরে হয়তো একটা ব্যবস্থা হয়তো এমনও হইতে পারে, একটা কোর্টের মধ্যে যাইয়া একটা রিট পিটিশন দাখিল হতে পারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেটা ইন্ট্রিম দিয়েছিল সেটা অবৈধ বলে। কোর্ট হয়তো এটা শুনে হয়তো 2-3 মাস 6 মাস পরে কোর্ট হয়তো একটা রায় দিতে পারে যে ঠিক আছে অবৈধ, তার মানে আওয়ামী লীগের ফেরার জায়গা ক্লিয়ার হইল। এরটা তারেক নিজে তুলবে না, এটা কোর্টের দিয়ে সে এটাকে অবৈধ ঘোষণা করে তোলাবে। এরকমই মনে হচ্ছে, গ্যারেন্টেড না, মনে হচ্ছে এরকমই যে কোর্ট দিয়া তোলাবে। আবার কারণ হচ্ছে যে এত ভালো মানুষ না, নাও তুলতে পারে। তবে আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে আস্তে আস্তে। আওয়ামী লীগ ঘরে ফিরতে হবে, নিজেদের শক্তি সামর্থ্য দেখাতে হবে, সবকিছু রেডি করতে হবে যাতে আওয়ামী লীগ একটা আন্দোলন তৈরি করতে পারে। কারণ স্পেস আগামী 6 মাসের ভিতরে সব পার্টি দিবে। এনসিপিও নমনীয় হয়ে যাবে, জামাতও দিবে আস্তে আস্তে, কারণ জামাতের সব তছনছ করবে আগামী 6 মাসের ভিতরে। তো জামাতও স্পেস দিবে, এনসিপিও স্পেস দেওয়া শুরু করবে, বিএনপি তো নিঃস্বার্থে দিবে। এছাড়া দেশের বিরুদ্ধে যেসব চুক্তিগুলো হয়ে গেছে এগুলা থেকে বাঁচতে হইলে তাইলে বাংলাদেশের 100% লোকের সমর্থন লাগবে। কারণ এমন আছে যে কোনো কোনো চুক্তি বাতিল করতে গেলে যে পরিমাণ অর্থদণ্ড দিতে হবে সেটা দেশের উপর একটা চাপ পড়বে। সুতরাং তখন চাইবে যে সব দলের সাথে বসে একটু কথা বলে এগুলো করতে পারে, যদি বুদ্ধি থাকে। আর না করতে পারলে তো নাই। তবে আওয়ামী লীগের ভাইদের বলো, এত বেশি খুশি হইয়া আপনারা বিএনপি আসছে কালকে, আজকে যাই আপনারা 32-এ ফুল দিতে যান, 34-এ মালা দিতে যান, এগুলো একটু কম করেন। কারণ এগুলো করতে গেলেই আপনারা নিজের ক্ষতি নিজে করবেন। তার কারণ হচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি, ইন্ট্রিমের সবই এক।
আপনার বিএনপি জিতছে বিধায় আপনি জিতেন নাই। আপনাদের অবস্থা থেকে এখন যা মনে হয় তাতে মনে হয় যেন সারা দেশে আপনারাই জিতে গেছেন। একটু স্লোলি স্লোলি আগান, এত দ্রুত আগাইন না। যত দ্রুত পতন হয়েছে তত দ্রুত আগাইতে যায় না, তাহলে ধরা খাবেন। 18 মাস গেছে, না হলে 8 মাস, 1 বছর আরো এইভাবেই চলুক। আস্তে ধীরে আসেন, তবে কোমর বেঁধে আসেন। এইসব ঘটনাগুলো ঘটবে বিএনপির শপথের পরে। 1 বছর 100 দিনের যে পরিকল্পনা, সেখানেও দেখেন বিএনপি এমন হতে পারে তারেক জিয়া আপনার নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে পারেন, কারণ খাদ্য চ্যানেলটা ঠিক রাখতে হবে তার। ইন্ডিয়ার সাথে হয়তো সম্পর্ক কিছুটা উন্নতি হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়া একটা প্রেশার আছে, আওয়ামী লীগকে আনো, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দাও। আপনার কমনওয়েলথের প্রেশার আছে, বিদেশি রাষ্ট্রগুলোর প্রেশার আছে, সবার আছে। কিন্তু সেই জিনিসটা একদম রাতারাতি হবে এটা ভাবেন না, আস্তে আস্তে হবে। ওই যে বললাম, সর্বপ্রথম হবে যে জামিন ব্যবস্থার সঠিক হবে, বিচার ব্যবস্থায় জামিন পেতে পারবেন, তবে মামলা উঠবে না। আবার যারাই ওই যে এরপরে যে যারাই আন্দোলন সংগ্রাম করতে যাবে খুব বেশি, যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আলারাই মামলা দিয়েছিল, তাদের ঘাটাঘাট করে রায় করাই দিবে। মানে আপনি দৌড়ের উপর থাকেন, তার কারণ হচ্ছে এটা তো তাদের গায়ে পড়ে না, তো আওয়ামী লীগের আমলের মামলা, আপনি রায় হয়ে গেছে। এরকম অনেক ছাত্র নেতা আছে না যারা খুব স্ট্রং, জনপ্রিয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে কিছু মামলা আছে না, যেমন আপনার সম্রাটের কথাই বলি, বিচার হয়ে গেছে না, একটা দৌড়ের উপর রাখবে। সব দিক বিবেচনা করে একটু সুস্থ মাথায় এবং শান্ত মাথায় চিন্তা করে নামতে পারেন। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোন সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন, এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই, তাই আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন, বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না। কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। দুটি না একটি শপথ হবে সে সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর 3টা পর্যন্ত চিঠি পাঠাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য বা এমপি হিসেবে শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় একই সঙ্গে নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ দিবেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করেন। শপথ নেওয়ার নির্ধারিত ফর্ম আছে, এগুলো আসন ওয়ারি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিলে আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার ফর্ম। সেটি অনুসারে সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান যে অবকাঠামোগত অবস্থা তাতে 297 জন এমপিকে একসাথে শপথ পড়ানো নাও হতে পারে। প্রথমে বিএনপি সংসদ সদস্য এবং পরের ধাপে বাকিদের শপথ পড়ানো হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ থেকে প্রেস কনফারেন্স ডেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে।
তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ বলা হয়েছিল জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার ইচ্ছা পূরণ করতে নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দুটি শপথ হবে কিনা বা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তারা দুটি শপথের চিঠির ড্রাফট বা খসড়া তৈরি করে রেখেছেন, কিন্তু এখনো সংসদ সদস্যদের কাছে পাঠাননি। সরকার গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা। সরকার থেকে বার্তা পাওয়ার পরই তারা চিঠি পাঠাবেন। সরকার একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন দুটি শপথ নেয়ার জন্য, কিন্তু বিএনপির নীতি নির্ধারক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপি থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য এবং দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন, মঙ্গলবার দলটি থেকে নির্বাচিত 209 জন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। শেষ পর্যন্ত এমনটা হলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি ঝুলে যেতে পারে, কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপির প্রশ্ন আছে। বিএনপির একাধিক সূত্র বলছে, দলটির কাছে খবর আছে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করতে পারেন কয়েকজন সিনিয়র আইনজীবী। সেটি হলে আইনগত জটিলতায় পড়ে যেতে পারে নতুন সংসদ। এই জটিলতা এড়াতে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিয়ে কিছুদিন অপেক্ষা করতে চায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে বাধ্য করা হয়েছিল সেটি ছিল প্রতারণা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলা হয়েছিল, যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এবং যে দল ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে না চাইলেও পারবে। বিএনপি নেতাদের অভিযোগ, শেষ পর্যন্ত আলী রিয়াজ এক ধরনের ব্ল্যাকমেল করে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন খাতের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে 48টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত, এগুলো বাস্তবায়নে গণভোট হয়েছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের 3টি স্তর, ইতিমধ্যে 2টি স্তর পার হয়েছে। প্রথমত, আইনি ভিত্তি দিতে গত বছরের 13ই নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে গত 12ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে। এতে হ্যাঁ জয়ী হয় তৃতীয় স্তর শুরু হওয়ার কথা। এই স্তরে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের পদ্ধতি সরাসরি সংবিধানে যুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। এর মধ্যে উচ্চকক্ষের গঠন পদ্ধতি সহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছিল বিএনপি। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো রেখেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে পরিষদের প্রথম সভা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদের সদস্যরা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা করার পর পরিষদের কার্যক্রম শেষ হবে। তবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা আদেশে উল্লেখ নেই। কিন্তু 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন, বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে। সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। দলগুলোর সঙ্গে সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এ ধরনের একটি পরিষদ গঠনের বিষয়টি এসেছিল।
তখন বিশেষ করে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে ওই আলোচনায় বিএনপি এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই এমন মত দিয়েছিল। এছাড়া সনদ বাস্তবায়নের অধ্যাদেশ নয় একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এর বিপক্ষে ছিল। তারা বলেছিল এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই। পরে এসব বিষয়ে নিজেদের পছন্দসই বিশেষজ্ঞদের মত নিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। শেষ পর্যন্ত গত বছরের 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিও রাখা হয়। 13ই নভেম্বর এই আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা আদেশে বলা হয়েছে। তিনি সেদিন আরো বলেছেন রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সংবিধান মোতাবেক আদেশ জারির ক্ষমতা নেই। এ কারণে বিএনপি এখন নতুন করে ভবিষ্যতের জন্য কোনো ধরনের আইনি সংকট তৈরি করতে চায় না। তবে সরকার একটি পক্ষ চেষ্টা করছে বিষয়টির জন্য জামাত ও এনসিপি কে দিয়ে বিএনপিকে চাপ দিতে। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের প্রায় সব বিষয়ে একমত। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। কিশোরগঞ্জে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন সংস্কার উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এমন পরিস্থিতিতে সরকারি দলের সদস্যদের পরে বিরোধী দলের সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটতে পারে যদি না জামাত ও বিএনপির মধ্যে সমঝোতা না হয়, যে কারণে দুপুর 3টা পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি সংসদ সচিবালয়। তাই তারা দুটি নাকি একটি শপথের চিঠি পাঠাবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। যদি শেষ পর্যন্ত বিএনপি তার আগের সিদ্ধান্তে অটল থাকে তাহলে উচ্চকক্ষ সহ অনেক প্রস্তাবই আপাতত আটকে যাবে। মানে সংবিধান সংস্কারের বিষয়গুলো তখন নির্ভর করবে বিএনপির উপর। দলটির 2/3 মেজরিটি থাকায় তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। বিএনপির নেতারা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারা সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের আশঙ্কায় পড়ে যেতে পারেন। প্রশ্ন হলো বিএনপি কি জেনে বুঝে সে দায়ভার নিয়ে সংসদের যাত্রা শুরু করবে? যে বাংলাদেশে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যে ছোটখাটো দল তারা যে ভোট পেয়েছে এবং এরশাদের দল সব জায়গায় হেরেছে, এর কারণ কি, কেন, এটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা দেখেন নির্বাচনটি খালি চোখে যদি আপনি দেখেন আপনি বুঝবেন খুব সুন্দর নির্বাচন, মারামারি হানাহানি কম হয়েছে, কম্পারেটিভলি প্রাণ কম গিয়েছে, কিন্তু তারপরও 7 জন মারা গিয়েছে সারা দেশে। তো এখন এই নির্বাচনটি যে হলো আপনি বোঝেন যে এখানে জামাত বা বিএনপি ছাড়া পাশ করার কোনো পার্টি নেই। কারণ সারা দেশে 20-30টি আসনে মাত্র এনসিপি তাদের নমিনেশন দিয়েছে, তাও জামাতের অংশ হিসেবে। যেই সব জায়গায় জামাতের অবস্থান ভালো এবং বিএনপির ভালো কোনো প্রার্থী নেই সেই সব জায়গায় এনসিপিকে দেওয়া হয়েছে। এই নির্বাচনটিতে ডক্টর ইউনূস অংশগ্রহণ করার আগেই এই তারেক রহমানের সাথে বসে তিনি একটা বোঝাপড়া করেছেন এবং তিনি এনসিপির বড় বড় 7-8 জন নেতাকে যেন নিশ্চিন্তভাবে এবং নিশ্চিতভাবে সংসদে নিয়ে আসা যায় সেই ব্যাপারে তারেক রহমানের সাথে তার একটা সমঝোতা কিন্তু আগে থেকেই হয়েছে এবং জামাতের সাথেও হয়েছে। এনসিপি একবার কিন্তু এনসিপিকে অফার দেওয়া হয়েছিল যে বিএনপির সাথে আসার জন্য, তাহলে এনসিপি যদি 30টা আসন চায় সেই 30টা আসনেই এনসিপিকে পাশ করিয়ে আনবে। কিন্তু কোনো কারণে ডক্টর ইউনূস বিএনপির সাথে ভরসা পায়নি, যার কারণে তারা এনসিপি জামাতের সাথে গিয়েছে। আর তাছাড়া এনসিপির যেখানে জন্ম সেখানেই এনসিপি ফিরে গিয়েছে, যার কারণে জামাতের সাথে গিয়ে তারা মাত্র 6টি বা 7টি আসনে পাশ করেছে। এই 6টি বা 7টি আসন কিন্তু পূর্ব নির্ধারিত, যেমন হান্নান মাসুদ পাশ করেছে, ঢাকায় নাহিদ পাশ করেছে, কুমিল্লায় হাসনাত পাশ করেছে, হাসনাতকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। বিএনপির যে প্রার্থী ছিল বহু লোক
ঋণ খেলাপি হওয়ার পরও নির্বাচন করেছে, কিন্তু তিনি নির্বাচন করতে পারেননি। কে? মঞ্জুরুল হাসান মুন্সি। তো এইরকম ভাবে বাংলাদেশে কিছু মেটিকুলার যে ডিজাইন, এই ডিজাইনগুলো আগে থেকেই কিন্তু নির্ধারিত ছিল। তারপর দেখেন জামাতকে কোন অঞ্চলটা দেওয়া হয়েছে, জাতীয় পার্টি যে অঞ্চল, সেই অঞ্চল। সেখানে জাতীয় পার্টিকে কেন, একটি আসনও জাতীয় পার্টি কেন পাশ করেনি, সেটার পিছনে কিন্তু কিছু মৌজেজা আছে। মৌজেজাটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আসতে পারেনি। ডক্টর ইউনূস একদম স্ট্রিক্টলি নির্দেশনা ছিল যে জাতীয় পার্টির কেউ যেন নির্বাচনে আসতে না পারে প্রথম দিকে। পরবর্তীতে বাধ্য হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক চাপের ফলে, যেহেতু আওয়ামী লীগও নেই, একদম খালি মাঠ হয়ে যাচ্ছে, সেই জন্য জাতীয় পার্টিকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে নাই, অফিস খুলতে পারে নাই। জাতীয় পার্টির অফিস ভাঙা নিয়ে তো এই বিকাশ নূর কি পরিমাণ মাইটটা খেলো আপনারা দেখেছেন। তো সেই কারণে জাতীয় পার্টিকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে শামীম পাটোয়ারির মতো লোককেও হারিয়ে দেওয়া হয়েছে। এখন হারিয়ে যেতে যে কেউই হারতে পারে, কিন্তু জাতীয় পার্টি একটি আসনও পায়নি। এটা দ্বারা আওয়ামী লীগকে ইন্ডিকেট করার তিনি চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ থাকলেও কোনো আসন পেত না। এটা ডক্টর ইউনূসের উর্বর মস্তিষ্ক থেকে যাই আসুক, বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতো তাহলে এই জামাতে ইসলামী 3টার বেশি আসন পেত না। সেইখানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে বিএনপিও জিততে পারত, আওয়ামী লীগও জিততে পারত। জামাতের কোনো খাবার এই দেশে ছিল না। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, বিএনপি জোট 212টি আসন পেয়েছে, পক্ষান্তরে জামাত জোট 72টি আসন পেয়েছে, বা 80টি আসন পেয়েছে, 70টি আসন পেয়েছে, 72টি আসন পেয়েছে। এই 72টি আসনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন, 28টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। এই বিদ্রোহী প্রার্থীর 21 জন প্রার্থী জয় পরাজয় নির্ধারণ করেছে জামাতের। এখন যদি জামাতের এই 21টি আসনকে যদি আপনি বাদ দেন, তাহলে জামাতের আসন কিন্তু 40-এর নিচে, 40-এ চলে আসে। তাই সেই ক্ষেত্রে হিসেব করে দেখেন যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামাতে ইসলামী 40টি আসন পায়, এটা খুব দাতব্যের মধ্যে নেওয়ার কোনো বিষয় নয়। কারণ বিএনপি এককভাবে তো সব আসন নেবে না, সব আসন পাবেও না। ঠিক এই ডিজাইনটা সেভাবে করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামী ধরে নিয়েছিল। এবং বাংলাদেশে আমার গ্রাম আপনার গ্রাম, যার যার গ্রামে একটু খবর নিয়ে দেখেন, সবার মধ্যে এরকম একটা মানুষের মধ্যে এরকম একটা প্রচারণা চালিয়ে দেওয়া হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, ডিসিওসি যা আছে সব জামাতের, আওয়ামী লীগের কেউ নাই, বিএনপির কেউ নাই, সবে জামাতের, সুতরাং জামাতকে তারা নিয়ে আসবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। মেটিকুলাস যে ডিজাইনটা ছিল প্রথম দিকে, ডক্টর ইউনূসের ডিজাইন ছিল এনসিপি এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসা, নিয়ে এসে হা না ভোটের ভিত্তিতে আপনি ওই বাংলাদেশের কনস্টিটিউশনটা বদলিয়ে ফেলা, বাংলাদেশকে পাকিস্তানমুখী করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কবর রচনা করে দেওয়া, এবং নতুনভাবে এই রাজাকারী, আলবদরি এবং মৌলবাদী, জঙ্গিবাদী একটা রাষ্ট্রের দিকে বাংলাদেশের টিকিট করে দেওয়ার খেয়ালটা ডক্টর ইউনূসের ছিল। কিন্তু শেষের দিকে এসে সেনাবাহিনী এটাতে বাদ সেধেছে। সেনাবাহিনী বলেছে যে আমরা এসব কিছু মেনে নেব না, এবং আমরা জামাতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেব না। কেন দেব না? জামাত, বাংলাদেশের মানুষ জামাত করে যে পরিমাণ, সেটা খুবই নগণ্য। আপনি যদি জামাত ডক্টর ইউনূস যদি জোর করে জামাতকে মানুষের গাড়ে চাপিয়ে দেয়, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই দেশে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, গৃহযুদ্ধ শুরু হবে। 71 এবং 24 নিয়ে যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে যাবে। তখন আর্মি, পুলিশ এবং বিডিআর, যেটাকে বিজিবি বলে, বিজিবি কখনো এটাকে মেনে নেয়নি। না নেওয়ার ফলে এটা শুরু হয়েছে ঠিক হাদির হত্যার বিচার চেয়ে যেদিন তারা একে আন্দোলনের ডাক দিয়েছিল, ঢাকায় যমুনা ঘেরাওয়ের ডাক দিয়েছিল। এটার উদ্দেশ্য ছিল নির্বাচনটাকে আরো একটু পিছনে নেওয়া, আরো পিছনে নেওয়া মানে একবারে জুনে চলে যাওয়া, কারণ সামনে ঈদ, তারপরে আরো কিছু বিষয় আছে যার কারণে জুনের আগে হবে না, সেরকম একটা ধান্দা নিয়ে তারা এসছে। কিন্তু আর্মি এবং পুলিশ এই জিনিসটাকে খুব কঠিন হস্তে দমন করেছে। আপনি দেখেছেন কুকুরের মতো পিটিয়েছে, কেমন পিটিয়েছে। যদি আপনারা ভিডিও ফুটেজ গুলো না দেখেন তাহলে বুঝবেন না, এগুলো তৈরি করা ভিডিও ফুটেজ নয়, একদম রিয়েল ভিডিও ফুটেজ। যার ফলে তখন শেষের দিকে এসে আপনি ওই এক বাটপার প্রান্স থেকে একটু কান্নাকাটি করছে, আপনি দেখেন নাই? কেন কান্নাকাটি করছে? কারণ নির্বাচনের 2 দিন আগে
তিনি খবর পেয়ে গেছেন যে আর্মি, বিডিআর, পুলিশ, আনসার যারা আছে তারা ওই ডক্টর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন, জামাতকে এবং এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার যে ফর্মুলা, এই ফর্মুলার থেকে তারা অ্যাকসেপ্ট করেনি। যার কারণে মাঠটা দখল করার সুযোগ তাদেরকে দেয়নি। মাঠটা দখল মানে জামাতের ইচ্ছা ছিল বিভিন্ন কেন্দ্র দখল করবে, কেন্দ্র দখল করে সেখানে তারা অরাজকতা তৈরি করবে এবং নির্বাচনকে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসবে, বিএনপিকে পাশে বসিয়ে দিবে। আর বিএনপিকে পাশে বসিয়ে দেওয়া তাদের যে এই সাহস, এর জন্যই কিন্তু তারা এনসিপিকে, তাদের সন্ত্রাসীদেরকে তাদের সাথে রেখেছে। এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই আর্মি এবং বিডিআর ঢুকতে দেয়নি। এবং খেয়াল করে দেখেন, বিভিন্ন জায়গায় আর্মি ধরে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করেছে। কেন বাধ্য করেছে? যে তোরা তো পাকিস্তানের সন্তান, তোরা তো বাংলাদেশের সন্তান না, তোরা স্বপ্নে দেখিস পাকিস্তান, তোরা ৭১ বিরোধী শক্তি, তোরা ৭১-এর পরাজিত শক্তি। সেই জন্য আর্মিরা তাদেরকে দিয়ে জাতীয় সঙ্গীত গাইয়েছে। তাহলে খেয়াল করে দেখেন যে আর্মিরা যখনই এই মোটটা নিল, তখন ডক্টর ইউনূস সুর বদল করলেন। ডক্টর ইউনূস সুর বদল করে বললেন যে ঠিক আছে, অন্ততপক্ষে নির্বাচনে ভোটটাকে একটু বাড়িয়ে দেখতে হবে। আপনারা দেখেন, যত রাজনৈতিক বিশ্লেষক, বিদেশি সাংবাদিক, দেশি সাংবাদিক, যারাই ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের কাছ থেকে আপনি একটু খবর নিয়ে দেখেন, টেলিভিশনগুলো দেখেন, রেডিও দেখেন এবং ভিডিওগুলো অনলাইন মিডিয়াতে দেখেন, ঢাকাতে কোনো আসনেই 30 থেকে 35-এর উপরে ভোটার উপস্থিতি ছিল না। তাহলে আপনি যে এখন 60 ভাগ ভোটার উপস্থিতি দেখাচ্ছেন, 30 থেকে 35 ভাগের উপরে আপনার ভোটার উপস্থিতি ঢাকায় ছিল না। আপনি বৃহত্তর ফরিদপুরে যান, গোপালগঞ্জে যান, শেখ হাসিনার আসনে 1 লাখ ভোট টোটাল কাস্ট হয়েছে দেখানো হয়েছে। অথচ শেখ হাসিনার যেখানে ভোট কেন্দ্র, শেখ হাসিনার অঞ্চল গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, সেখানে 2% ভোটও কাস্ট হয় নাই। আমরা দেখেছি যে ভোটের জন্য যাদেরকে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছে, কারণ মানুষ কেউ আসে না। তারপরেও 1 লাখ ভোট সেখানে কাস্টিং দেখানো হয়েছে। খুলনা 1, খুলনা 2, খুলনা 3, যে ওইসব অঞ্চলে ভোটার পার্সেন্টেজ 10 থেকে 15%-এরও নিচে ছিল। কিভাবে হলো? তাহলে আপনাদেরকে যে এই ফুলিয়ে ফাঁপিয়ে 50 থেকে 60 ভাগ দেখানো হলো, কেন দেখানো হলো? এই ভোটটা এত পড়েনি, তারপরেও কেন ভোটের পার্সেন্টেজ এত বেশি করে দেখানো হলো? কেন্দ্র থেকে কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি, ভোটের ফলাফল কিন্তু বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম নানান কারণ আছে যে এই নির্বাচনটাকে ডিসপিউট করার মতো। তবে আমরা নির্বাচন একটি হয়ে গেছে, একটা দেশ অন্তত রাহুমুক্ত হচ্ছে এখন। যদি বিএনপি নির্বাচিত হিসেবে যদি ক্ষমতা গ্রহণ করে, অন্তত দেশে আইন, বিচার এবং শাসন অন্তত একটা লাইনে আসার একটা আশা থাকে। কারণ বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করছে, খাবে, দাবে, মারবে, মরবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ নামে যে রাষ্ট্র, এই রাষ্ট্রে বিশ্বাস করেই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং করবে। কিন্তু এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গং, ৭১-এর পরাজিত শক্তিরা, তারা কিন্তু এই বাংলাদেশে বিশ্বাস করে না, এই বাংলাদেশের যে গতি সেটাতে বিশ্বাস করেনি। যার কারণে তারা এটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চেয়েছে। আমাদের কথা হচ্ছে, এই নির্বাচনের পর এখন যদি একটা গভর্নমেন্ট আসে, একটা যদি সত্যিকারের একটা যদি মানে গণতন্ত্র হোক বা সমাজতন্ত্র হোক আর রাজতন্ত্র হোক, যেটাই হোক, কিন্তু রাজনীতিবিদ দ্বারা একটা সরকার গঠিত হতে হবে। কেন বলছি রাজনীতিবিদ দ্বারা? দেখেন, স্কুল বললে মানে সেখানে টিচার আছে, মসজিদ বললে সেখানে একজন ইমাম আছে, আর হাফিজখানা বললে একজন হাফেজ আছে। ঠিক তেমনি রাজনীতি, রাষ্ট্র বললে রাজনীতিবিদ থাকবে, কারণ রাষ্ট্র হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠান যখন বিরাজনীতিকরণ হয়, প্রথম আলোদের ইন্ধনে যখন রাজনীতিবিদদেরকে বনবাসে দেওয়া হয়, আর চোর বাটপাররা এসে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, তখন রাষ্ট্রের কি চরিত্র হয়, রাষ্ট্রের কি অবস্থা হয়, আপনি বাংলাদেশে গত 17 মাসে দেখেছেন। রিকশাওয়ালার মুখে হাসি নেই, ঠেলাওয়ালার দুঃখ গোছে না, বাড়িওয়ালার দুঃখ গোছে না, বারাটিয়ার দুঃখ গোছে না। পুলিশ মরে, আর্মি মরে, বিডিআরও মরে, মরে সাধারণ মানুষ। সন্ত্রাস, চুরি, ডাকাতি, শেষরামি, এইসবে সমাজটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। কারণ এই সমাজকে আলো দিতে হলে একমাত্র রাজনীতিবিদ ছাড়া এই রাষ্ট্র সংস্থাটি চালানোর কোনো সুযোগ নেই, কোথাও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই আমরা এই দিক থেকে অন্তত একটা নিঃশ্বাস পেলি যে বাংলাদেশে যেভাবেই হোক, যে করেই হোক, বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রকাশিত হয়েছে, এখন অন্তত রাজনীতিবিদের আমরা একটা সরকার দেখব। রাজনীতিবিদ যা করবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার সমর্থন করব, আমরা তা প্রতিরোধ করব এবং আমরা রাজনীতি করব।
এই রাজনীতি করতে হলে সমাজে রাজনীতিবিদ থাকতে হবে। ডক্টর ইউনূস এবং তার যে গং, এরা শুধু টাকা বানিয়েছে, এনসিপিরা শুধু ফুলে ফুলে পেট মোটা হয়েছে, বাংলাদেশটাকে চষে খেয়েছে। 15 মাসে 16 মাসে যেই পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে, আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব মতো বাংলাদেশে 2023 সালে শেখ হাসিনা যখন ছিল, তখন সর্বশেষ শেখ হাসিনার সময়ে বাংলাদেশের দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল 24তম, আর ডক্টর ইউনূস এবারে হয়েছে 13তম। তার মানেটা বোঝেন, 24 থেকে 13 আমাদের কত ধাপ নিচে নেমেছে। 22-এ মানে 24-এ এসে আমরা হয়ে গিয়েছিলাম 14, এবারে 13, মানে নিচের দিকে। আপনি জানেন দুর্নীতিতে 1 নাম্বারও কোনো একটা সময় ছিল, সেখান থেকে শেখ হাসিনা এটাকে 24তম নিয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এই দুর্নীতির হিসাবটা আমরা করি না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে। বাংলাদেশে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাব মতো এই ডক্টর ইউনূসের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে আরো খারাপের দিকে গেছে। তাহলে বোঝেন, রাজনীতিবিদদের একটা দুর্নাম থাকে, রাজনীতিবিদদের একটা দোষ থাকে, দোষ আছে, কিন্তু রাজনীতিবিদদের চাইতে অরাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের চরিত্র, রাষ্ট্রের নীতি, আদর্শ, আইন, বিচার, শাসন কোনো কিছুকেই কিন্তু জায়গায় রাখেনি। তাই এই নির্বাচনের ভিত্তিতে যদি একটা রাজনৈতিক সরকার গঠন করা হয়, তাহলে অন্তত রাষ্ট্র যদি দিশা পায়, তাহলে আমরা তখন বুঝবো রাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাওয়া যায়। এই নির্বাচনের কথা যেটা বলছিলাম, এই নির্বাচনে অন্তত পক্ষে 20% ভোট বেশি দেখানো হয়েছে। 40%-এর উপরে কোনোভাবেই সারা দেশে আপনি হিসাব করে ভোট পাবেন না। আপনি মির্জা আব্বাসের আসনে দেখেন, 2 জনে মিলিয়েও 3 লাখ ভোট পায় নাই। তাহলে বাকি ভোট, এই যে মনে করেন 6 লাখ ভোটের যে একটা আসন, 5.5 লাখ ভোটের যে একটা আসন, বাকি ভোট কিন্তু পড়েনি। ঠিক তেমনি মির্জা আব্বাসের আসন না শুধু, সারা বাংলাদেশেই ভোটার যা আছে তাদের 2 গুণ 3 গুণ করে দেখানো হয়েছে, যার কারণে এই পার্সেন্টেজ 60-এ নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সত্যিকারের পার্সেন্টেজ কোনোভাবেই 40%-এর উপরে না। আর 40% ভোট হওয়া মানে হচ্ছে 60% মানুষের ভোট না দেওয়া। একটা দেশে আপনি যদি খেয়াল করে দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের যে 3টি নির্বাচন হয়েছে, 96, 2001 এবং 2008, গত 3টি নির্বাচন, আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোকে যদি আপনি বাদও দেন, 2008 সালের নির্বাচনে 84% ভোট পড়েছে। আপনি যদি 2001 সালে যান, 76-77% ভোট পড়েছে। তাহলে এর আগের বারে যান, 75% ভোট পড়েছে। কিন্তু এবার ভোট পড়েছে সরকারি হিসেবে 59, আর আসলে সত্যিকার অর্থে এটা হচ্ছে 40%। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষ যে এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগ যে এখনো বাংলাদেশের বনেদি একটি রাজনৈতিক পরিবার, একটি রাজনৈতিক শক্তি, এবং বাংলাদেশের বেশিরভাগ পরিবারের মধ্যে যে আওয়ামী লীগের সদস্য রয়েছে, সেটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সুনির্দিষ্ট হয়ে গেছে এবং সুস্পষ্ট হয়ে গেছে। তাই আওয়ামী লীগের কর্মী নেতা যারা আছেন, তাদের প্রতি এই কথাটিই বলতে চাই, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। সময় সামনে আপনাদের জন্যই আসবে। এই দেশ, এই সমাজ মুক্তিযুদ্ধের আদর্শে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে মানুষ এখনো আছে, আগেও